2025-26 অর্থবছরের আয়কর আইনের পরিবর্তনসমূহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এবছরের অর্থাৎ 2025-26 অর্থবছরের জন্য যে আয়কর আইনের পরিবর্তনগুলো আসছে সে বিষয়ে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন এবছর আয়কর আইন এবং ভ্যাট আইনে বেশ কিছু পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটা অনেকটাই বেশি। অর্থাৎ বিগত বছরের সাথে এই বছরের আইনের অনেক তারতম্য লক্ষণীয়। আমরা পরিবর্তনের পাশাপাশি এর প্রভাব এবং আপনি কিভাবে সহজে এটি আপনার প্রতিষ্ঠানে বা ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আমি চাইবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমত এবছর আপনারা জানেন আয়কর আইনের বড় পরিবর্তনের মধ্যে প্রথম একটা পরিবর্তন আসছে রিটার্ন সাবমিশনের তারিখ। অর্থাৎ এবছর থেকে যারা ব্যক্তি শ্রেণীর করদাতা আছেন ওনারা পূর্বের মতো 30শে নভেম্বর 2025 সালের মধ্যে উনি 24 সালের রিটার্নটি সাবমিট করতে পারবেন এবং কমিশনারের অনুমোদন ক্রমে এই রিটার্ন সাবমিশনের মেয়াদ 3 মাস পর্যন্ত বৃদ্ধি করা যাবে। কোম্পানির ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে, যেটি পূর্বে ছিল সপ্তম মাসের 15তম দিন। অর্থাৎ আপনি আপনার ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার সপ্তম মাসের 15তম দিন, যাদের ফিনান্সিয়াল ইয়ার জুনের শেষ হতো, ওনারা জানুয়ারির 15 তারিখের মধ্যে ওনাদের রিটার্নটি সাবমিট করতে পারতেন। কিন্তু নতুন পরিবর্তিত নিয়ম অনুযায়ী এই সময় 2 মাস বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যারা জুন ক্লোজিং করতেন ওনাদের জন্য এই রিটার্ন সাবমিশনের মেয়াদ হবে এখন মার্চের 15 তারিখ এবং যদি ওই দিন ছুটি থাকে তাহলে তার পরবর্তী দিবসই হবে, কর্মদিবস হবে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশনের শেষ দিন। পারকিউজিট অফ কার বেনিফিট। এবছর কার বেনিফিটের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে। আপনারা জানেন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের বিভিন্ন বেতন এবং ভাতাদি সুবিধার বাইরেও অন্যান্য সুবিধা প্রদান করা হয়, যেটি পারকিউজিট সুবিধার অন্তর্গত। বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি তাদের কর্মচারীদেরকে গাড়ি ব্যবহারের সুযোগ প্রদান করেন। এই গাড়ি ব্যবহারের সুযোগ প্রদানে যদি ওই কর্মচারী কোনো অর্থ প্রদান না করেন সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অর্থ ওনাদের প্রতি মাসের বেতনের সাথে অ্যাড করে বছর শেষে ওনার ট্যাক্সেবল আয় নির্ধারণ করতে হতো, যেটি পূর্বে ছিল যদি কেউ 2500 সিসি পর্যন্ত গাড়ি পেতেন সেক্ষেত্রে ছিল 10,000 টাকা এবং 2500 সিসির উপরে গেলে প্রতি মাসে বেতনের সাথে আরও অতিরিক্ত 25,000 টাকা যোগ হতো, যেটি এখন স্ল্যাব করে দেওয়া হয়েছে যে 1500 সিসি পর্যন্ত কোনো গাড়ি ব্যবহার করে থাকলে প্রতি মাসে বেতনের সাথে যোগ হবে 15,000 টাকা, 1500 থেকে 2000 সিসি হলে 20,000 টাকা, 2000 সিসি থেকে 2500 সিসি হলে 30,000 টাকা এবং 2500 সিসির উপরে কোনো গাড়ির সুবিধা পেয়ে থাকলে তিনি প্রতি মাসে তার বেতন থেকে 50,000 টাকা যোগ করে তার ট্যাক্সেবল ইনকাম নির্ধারণ করতে হবে। এবার আসি হাউস রেন্ট প্রপার্টি ইনকাম, অর্থাৎ ইনকাম ফ্রম রেন্টাল প্রপার্টি। এক্ষেত্রে অনেক বড় ধরনের পরিবর্তন এবার লক্ষণীয়। বিশেষত অ্যাডজাস্টেবল নন অ্যাডজাস্টেবল যে ভাড়াগুলো আমরা পেয়ে থাকি এক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। যেমন পূর্বে যেটা ছিল যে আপনার যদি কোনো আপনি অ্যাডভান্স পেতেন এবং সেটি সমন্বয়যোগ্য না হতো আপনি সেটা লাইবিলিটি পোর্শনে দেখাতে পারতেন, সেটি আয় হিসেবে রিটার্নে আসতো না। কিন্তু এবছর যেটি বলা হয়েছে যে যদি কোনো অর্থ আপনি অগ্রিম হিসেবে পেয়ে থাকেন এবং যেটি সমন্বয়যোগ্য নয় সেটিও আপনার ইনকামে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি
ইনকামের ক্ষেত্রে যেটি করবেন, আপনি এই পুরা ইনকাম অ্যাডভান্সটা আপনি আপনার আয় হিসেবে 5 বছর পর্যন্ত সমান ভাগে ভাগ করে নিয়ে আয় হিসেবে দেখাবেন এবং এর উপর আপনি আপনার আয় ইনকাম ট্যাক্স প্রদান করবেন। যদি কখনো আপনার এই টাকাটা ফেরত দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যতটুকু ফেরত দিচ্ছেন বা যতটুকু দেখিয়ে ফেলেছেন সেটি আপনি বিয়োজন হিসেবে ক্লেম করতে পারবেন। আর একটা পরিবর্তন হচ্ছে, এই অ্যাডভান্সটা ক্যাশ নেওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আপনি যদি কোনো অ্যাডভান্স 5 লক্ষ টাকার উপরে কোনো অ্যাডভান্স পেয়ে থাকেন এবং সেটি যদি ক্যাশ রিসিভ করেন, তাহলে এটি আপনার ডিসঅ্যালাউয়েবল হবে এবং এই পুরো অর্থটি আপনার মোট আয়ের সাথে যোগ হবে। সুতরাং এখন আমরা যখন অ্যাডভান্স গ্রহণ করব, সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমরা গ্রহণ করার চেষ্টা করব এবং ফুল অ্যামাউন্ট অফ নন অ্যাডজাস্টেবল অ্যাডভান্স উইল বি দ্য পার্ট অফ দ্য কারেন্ট ইয়ার্স স্পেশাল রেন্টাল ইনকাম। অর্থাৎ যেটি আগেই বললাম যে আপনারা যে অ্যাডভান্সটা পেয়েছেন, এই অ্যাডভান্সটা আপনি কারেন্ট ইয়ারের অ্যাডজাস্টেবল হোক না হোক আপনার স্পেশাল বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করবেন। এবার আসি পারকিউজিট এক্সপেন্সের ব্যাপারে। আপনারা জানেন কোম্পানির ক্ষেত্রে যে লিমিটটা ছিল 10 লক্ষ টাকা, এটি এবার 10 লক্ষ থেকে সরাসরি দ্বিগুণ অর্থাৎ 20 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। অর্থাৎ একজন কর্মকর্তা কর্মচারীর জন্য একটি কোম্পানি সর্বোচ্চ 20 লক্ষ টাকা পারকিউজিট কোড ইউজ করতে পারবেন, যেটা অনেকটাই বাস্তবসম্মত বলে আমার মনে হয়। কারণ আপনারা জানেন এখন বিভিন্ন ক্ষেত্রে বেতন ভাতাদের বাইরেও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হয়। সেক্ষেত্রে এটি একটি বড় ধরনের পরিবর্তন, কোম্পানির জন্য একটি আর্থিক স্বস্তি দেবে বলে আমি মনে করছি। ক্যাশ ট্রানজ্যাকশন লিমিট, এটি একটি কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পূর্বে একটা লিমিট দেওয়া ছিল যেটি 36 লক্ষ টাকার উপরে ক্যাশ ট্রানজ্যাকশন করা যাবে না এবং ওইটার বেশি হলে তখন ট্যাক্স রেটে একটা চেঞ্জ আসতো। আসলে ব্যাপারটি একটু সহজ ছিল না, কারণ 36 লক্ষ টাকা অনেক কোম্পানির জন্য অল্প অ্যামাউন্ট হতে পারে, আবার অনেক বড় ধরনের কোম্পানির ক্ষেত্রেও এটাই অনেক বেশি বা কম হতেই পারে। সুতরাং এই বছর যেটি করা হয়েছে, এই বছর বলা হয়েছে আপনি বেতন, ভাড়া এবং র ম্যাটেরিয়াল এই 3টি ক্ষেত্র ব্যতীত পুরা যে খরচটা করবেন, সেই খরচের যদি 50%-এর অতিরিক্ত আপনি ক্যাশে প্রদান করেন, সেক্ষেত্রে আপনার ওই ক্যাশ যে খরচটি করেছেন তার 25% ডিসঅ্যালাউ হবে এবং সেই খরচের উপর আপনার নিয়মিত হারে কর ধার্য হবে। সুতরাং আমাদের এই বছরে ক্যাশ ট্রানজ্যাকশনের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি এবং এটি যাতে কোনোভাবেই 50% অতিক্রম না করে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যথায় আমার 25% অ্যামাউন্ট ডিসঅ্যালাউয়েবল হবে এবং এরপর নিয়মিত হারে কর দায় করতে হবে, যেটি নেহায়েত কম হবে না। এখানে ধারা 55-তে যে আমার ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্সগুলোর লিস্ট দেওয়া আছে, সেইখানে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। এটি আসলে কোম্পানির জন্য সুবিধাজনক বলে আমি মনে করি। এখানে বলা হয়েছে অ্যানি ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস আন্ডার সেকশন 55 এক্সেপ্ট 55(1) উইল বি ট্যাক্সড অ্যাট দ্য অ্যাপ্লিকেবল রিডিউসড রেট। অর্থাৎ যে সকল কোম্পানি, বিশেষত এক্সপোর্ট কোম্পানি, রেগুলার রেট হতে কম রেটে ট্যাক্স প্রদান করে থাকেন, ওনাদের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, যদি এমন কোনো খরচ ডিসঅ্যালাউ করা হয় যেটা ওই 55(1) ব্যতীত, অর্থাৎ আপনার অংশ সাথে যে টিডিএসগুলো আছে, টিডিএস ছাড়া যদি কোনো কারণে আপনার খরচগুলো ডিসঅ্যালাউ করা হয়, সেক্ষেত্রে সেই খরচের ওপর পূর্বে রেগুলার রেটে কর ধার্য করা হতো, যেটি এখন থেকে
আপনার যে রিডিউস রেট, অর্থাৎ যদি এক্সপোর্ট কোম্পানি হয় সেক্ষেত্রে ওনারা 12% ট্যাক্স দিয়ে থাকে, আপনারা জানেন নিট আয়ের ওপর। সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রেও ওই ডিজালেবল এক্সপেন্সের উপরও আপনার ওই নির্দিষ্ট হারে, অর্থাৎ ওনাদের যে হারটা 12%, সেই হারেই ওনারা ট্যাক্স দিবেন। ওনাদের রেগুলার রেট বলতে ওই 22.5 বা 20% রেটে এটি যাবে না। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, যারা এক্সামটেড ইনকাম যাদের আছে যে সকল কোম্পানির, সে সকল কোম্পানির ক্ষেত্রে যদি এরকম ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্স থাকে সেক্ষেত্রে এটি ওনাদের জন্য প্রযোজ্য হবে না, ওনাদের জন্য রেগুলার রেটেই ওনাদের কর ধার্য করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্সে এবার একটি বড় ধরনের পরিবর্তন আসছে, যেটি হচ্ছে সিবলিংস, অর্থাৎ ভাই বোনের কাছ থেকে প্রাপ্ত গিফট এক্ষেত্রে অ্যালাওয়েবল হিসেবে ধরা হয়েছে, যেটি গত বছর ছিল না। গত বছর শুধুমাত্র ছিল যে স্বামী স্ত্রী সন্তান পিতামাতা শুধুমাত্র অন্তর্ভুক্ত হবেন দানের ক্ষেত্রে, যেখানে এবার সিবলিংস অর্থাৎ আপনার ভাই বোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে ওনাদের কাছ থেকে যদি কোনো দান বা কোনো সম্পদ ট্রান্সফার হলে সেটি ক্যাশে হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকছে না। এটি সরাসরি ওনাদের দুজনের রিটার্ন ফাইলে থাকলেই এটি গ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ দানের ক্ষেত্রে এর পরিধিটা অনেকটাই বেড়ে গেছে। ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। এইবার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য একটু স্বস্তিদায়ক একটি ব্যাপার হয়েছে। সেটি হচ্ছে গত বছর যে আইনটা ছিল, আপনার মিনিমাম ট্যাক্সের উপর আপনি টোটাল ক্যালকুলেশনটি করতে পারতেন না, রিবেট পেতেন না। এবার বলা হয়েছে যে আপনার রেগুলার যে আয় এবং মিনিমাম ট্যাক্স এর ক্ষেত্রে যে কর্তন করা হয়েছে যে আয়টা আছে, সেই আয়ের উপর আপনি আপনার ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করতে পারবেন। আর আপনারা জানেন ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করতে হয় রেগুলার আয় এর ওপর 3% অথবা নিট অ্যালাওয়েবল এক্সপেন্স যেগুলো করেছেন ট্যাক্সের ক্ষেত্রে, অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট যেগুলো ছিল তার উপর 15% অথবা 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেটি অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট হিসেবে যোগ হয়। সুতরাং আপনার নেট অ্যালাওয়েবল ইনভেস্টমেন্টের যখনই পরিধিটা বেড়ে যাচ্ছে, সুতরাং এটি আমাদের জন্য একটু স্বস্তিদায়ক এবং ট্যাক্স আমাদের সাশ্রয়ী হবে আমাদের জন্য। ইনকাম ফ্রম রেন্ট। ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আসছে, সেটি হলো এটি আপনার রেন্টের ক্ষেত্রে পূর্বে আপনারা টিডিএস কাটতেন 5%, যেটি এই বছর থেকে 10% করা হয়েছে। অর্থাৎ এই আপনার টিডিএস বাবদ রেন্ট বাবদ যে অর্থটা পেতেন এখান থেকে এখন আপনার অতিরিক্ত অর্থ কর্তন করতে হবে। এছাড়াও কনভেনশনাল হল, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট এইগুলোর ক্ষেত্রে আপনার ট্যাক্স রেট টিডিএস রেট 5% থেকে 10%-এ উন্নীত করা হয়েছে। ফ্রেইট ফরওয়ার্ডার কমিশনের উপর একটা পরিবর্তন আসছে, যেখানে পূর্বে ছিল কমিশনের ওপর 10% অথবা গ্রস বিলের ওপর 2.5% টিডিএস কর্তন করতে হতো, যেটি এবার টোটাল গ্রস বিলের উপর করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কমিশনের উপর কোনো টিডিএস কর্তন করতে হচ্ছে না, ওনার যে গ্রস বিল তার উপর 2.5% থেকে কমিয়ে 1.5%-এ নামিয়ে আনা হয়েছে।
এবছর আপনাদের যে বাণিজ্যিকভাবে যে সকল মোটরযান ব্যবহার করা হয় সে সকল মোটরযানের প্রত্যেকটির ক্ষেত্রেই আপনার যে ট্যাক্স রেট ডিডাকশন ছিল সেটি চেঞ্জ করা হয়েছে। এটি আপনারা সেকশন 138-এ পাবেন, যেটি একটি বড় চার্ট, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। সিগারেট কোম্পানির ক্ষেত্রে আপনার যে অ্যাডভান্স ট্যাক্সটা প্রদান করতে হতো সেটি পূর্বে ছিল 3%, যেটা এখন 5%-এ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও উইথহোল্ডিং ট্যাক্সের যে ব্যাপারটা ছিল আপনার প্রফেশনাল যে সার্ভিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে এবার বড় ধরনের পরিবর্তন আসছে। সেখানে পূর্বে যেটি ছিল যে আপনার কনসালটেশন বা অ্যাডভাইজার অথবা প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে টিডিএস এর হার ছিল ফ্ল্যাট 10%, যেটি এখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কোনো সার্ভিস নেন সেক্ষেত্রে আপনার রেট হবে 15%, এবং যদি কোনো ইন্ডিভিজুয়াল ছাড়া অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি ছাড়া অন্য কারোর কাছ থেকে এই সার্ভিসটি নেন, অর্থাৎ কোনো কোম্পানির কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সার্ভিসটি নেন, সেক্ষেত্রে আবার ট্যাক্স রেট কমিয়ে আনা হয়েছে, যেখানে 7.5% ট্যাক্স ডিডাকশন করতে হবে আপনাকে। মিনিমাম ট্যাক্স বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। আমি মিনিমাম ট্যাক্স নিয়ে একটা ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আমার ভিডিওতে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে পুরোটাই আইন পরিবর্তন হয়েছে বলা যায়, এবং ওইটার জন্য আসলে এই ভিডিওতে আমি আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি চাই আপনারা যদি ভিডিও সম্পর্কে আগ্রহ বোধ করেন আপনারা লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন, আশা করি উপকৃত হবেন। শুধু একটা কথা বলে রাখতে পারি, যেটি হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্সের যে ব্যক্তি শ্রেণীর করদাতা ছিলেন ওনাদের ক্ষেত্রে আপনার থ্রেশহোল্ড পয়েন্টটা পূর্বে ছিল 3 কোটি টাকা, যেটি 1 কোটি টাকা বাড়িয়ে এখন 4 কোটি টাকা করা হয়েছে। আর কোম্পানির ক্ষেত্রে যেটি মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে 2% থেকে নামিয়ে আনা হয়েছে 1.5%-এ, এবং এনি ন্যাচারাল পারসন অর্থাৎ আদার দ্যান ম্যানুফ্যাকচারার সিগারেট যারা ছিলেন, অর্থাৎ যে কোনো স্বাভাবিক ব্যক্তি যারা, ওনাদের ক্ষেত্রে 1%, এবং কোম্পানির ক্ষেত্রেও এটি 1%-এ উন্নীত করা হয়েছে, যেটা স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে ছিল 0.25% এবং অন্যান্য ক্ষেত্রে ছিল 0.60%। আচ্ছা, গ্রস রিসিপ্ট বিষয়ে আপনাদের যে কনফিউশন থাকে সেই কনফিউশনটি এবার দূর করা হয়েছে। এবার বলা হয়েছে অল রিসিপ্ট আর্ন থ্রু দ্য সেল অফ গুডস এক্সক্লুডিং ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ আপনার সকল প্রকার যে সেলের যে রিসিপ্টটা রয়েছে এই রিসিপ্ট থেকে আপনি আপনার ভ্যাট এবং এসডি অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটিটা বাদ দিয়ে আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেটি আপনার গ্রস রিসিপ্ট, এবং এর উপর আপনি মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশন করবেন। সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এবার একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফাইল্ড উইদিন দ্য লাস্ট ডেট অফ দ্য কনসার্ন অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যে রিটার্নগুলো দিবেন সেগুলো সবই আপনার সেলফ রিটার্ন হিসেবে গণ্য হবে। আপনার এর পরে যদি কখনো রিটার্ন দেন, অর্থাৎ আপনার ট্যাক্সের পরে রিটার্ন দিলে সেটি আপনার নর্মাল রিটার্ন হিসেবে গণ্য হবে। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন আপনারা জানেন আমরা প্রতি মাসে দিতাম, যেটা প্রতি মাসের 25 তারিখে। এই উইথহোল্ডিং ট্যাক্সের ব্যাপারটাতে এবার একটু ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে, যেখানে বলা হয়েছে এখন থেকে বছরে 4 বার আপনারা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দিবেন, যেটা হচ্ছে 25শে অক্টোবর, এটা হচ্ছে মান্থ হবে হচ্ছে আপনার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের যে রিটার্নটা সেটি আপনি 25শে অক্টোবরে দিবেন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের রিটার্নটা 25শে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের রিটার্নটা 25শে এপ্রিল, এবং এপ্রিল, মে এবং জুনের যে
আপনার TDS এর উইথহোল্ডিং থাকে সেগুলোটা আপনি 25শে জুলাইয়ের মধ্যে সম্পন্ন করবেন। অ্যাসেসমেন্টের সময়ের ক্ষেত্রে এই বছর একটা নতুন ধরনের পরিবর্তন আসছে, যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট অন নর্মাল রিটার্ন টু বি কমপ্লিটেড উইদিন 2 ইয়ার্স, যেটি পূর্বে 1 বছরের মধ্যে সম্পাদন করার বাধ্যবাধকতা ছিল, যেটা অনেকটাই দুরূহ ছিল। এটি এবার একটু ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে, এখন থেকে আপনারা নর্মাল রিটার্ন 2 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এবছর 2026 সাল থেকে 2026-এর পর থেকে আপনি যে 25-26-এর অর্থ বছরের যে রিটার্নটা, যে আয়টা থাকবে, এই আয়ের উপর ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে আপনারা পরিবর্তন আসছে। এ সম্পর্কে একটি ভিডিও আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি। আপনারা এই রিলেটেড অর্থাৎ ট্যাক্স রিলেটেড, স্ল্যাব রিলেটেড ভিডিওটার জন্য ভিডিওটি দেখতে পারেন। আমি আমার ভিডিওতে আপনার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সুতরাং এই ছিল মোটামুটি আমার ট্যাক্স রিলেটেড যে চেঞ্জগুলো, মেজর চেঞ্জগুলো আসছে এবং যেটি আমি মনে করি যে সবার জানা খুবই জরুরি, সেই বিষয়গুলোই আমি শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও অনেক বিষয় রয়ে গেছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আমি আমার যেগুলো মনে করেছি এই ব্যাপারগুলো সম্পর্কে প্রত্যেকের আইডিয়া থাকা উচিত, সেই ব্যাপারগুলো শেয়ার করেছি। এরপরেও যদি আপনারা নতুন কোনো ভ্যাট টিপস বা ট্রিক্স হিসেবে জানতে চান, ট্যাক্সের কোনো বিষয় সম্পর্কে জানতে চান, বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো বিষয় সম্পর্কে আপনাদের আগ্রহ থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমার যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু বুঝি সেটুকু আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আপনি লাইক দিন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের ভিডিও পেতে, আর শেয়ার করে রাখতে পারেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।